প্রিয় ছাত্ররা, আশা করি ভালো আছো। আমি তোমাদের ক্লাস 8-এর ম্যাথের ত্রৈরাসিক পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা করব। এখন ত্রৈরাসিক পদ্ধতি শুরু করার আগে আমাদের যে দুটো বিষয় নিয়ে একটু জানা দরকার, সেটা হলো অনুপাত ও সমানুপাত। এর আগের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত নিয়ে পড়ে এসেছি, তবুও একবার মনে করিয়ে দেওয়ার জন্য বলা যায় যে অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির ভাগফলের ক্ষুদ্রতম আকার। যেমন প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি, অথবা এ ইজ টু বি, অথবা কোনো সংখ্যা নিয়ে বললে 2:3, এগুলোকে বলা হয় অনুপাত। এবারে সমানুপাত কাকে বলবো? না, দুটো অনুপাত যখন সমান হয় তখন তাদের সমানুপাত বলা হয়। যেমন প্রথম দুটো রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাতের সঙ্গে সমান হলে তাকে আমরা বলতে পারি সমানুপাত। যেমন আরো উদাহরণ নেওয়া যেতে পারে, যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, কিংবা 2:3 সমান 4:6, এগুলোকে বলা হয় সমানুপাত। এখন দেখো, সমানুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে প্রথম রাশি ইজ টু দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ইজ টু চতুর্থ রাশি, যেটা আমরা লিখেছি সেটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি বাই চতুর্থ রাশি। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে পাই প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। এখান থেকে যদি আমাকে চতুর্থ রাশির মানটা বের করতে হয়, তাহলে আমরা বলতে পারি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণিত তৃতীয় রাশি ডিভাইডেড বাই প্রথম রাশি। তাহলে এইভাবে আমরা সমানুপাত থেকে দেখো তিনটে রাশি জানা থাকলে, এখানে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি আর প্রথম রাশি জানা থাকলে আমরা চতুর্থটা বের করতে পারি। সেই জন্য আমরা বলছি যে এই রকম দুটি সম্পর্কযুক্ত চলরাশি, যেমন প্রথম ও দ্বিতীয় একটা চলরাশি, বা তৃতীয় চতুর্থ হচ্ছে এক সমজাতীয় চলরাশি, এই তিনটে রাশির মান জানা থাকলে চতুর্থ, যেটা আমরা বলতে পারি অজ্ঞাত মানে জানা নাই, সেই চলরাশির মান আমরা সহজেই নির্ণয় করি যে পদ্ধতিতে, তাকেই আমরা বলি ত্রৈরাসিক পদ্ধতি। এখানে ত্রয় মানে হচ্ছে 3, আর রাশি মানে যেগুলো আমাদের তিনটে জ্ঞাত রাশি, সেইটাকে কাজে লাগিয়ে এই পদ্ধতিতে আমরা মান নির্ণয় করি। তাহলে মূলত ত্রৈরাসিক পদ্ধতি হচ্ছে যে 4টে রাশি এখানে আমরা ব্যবহার করি, তার মধ্যে একটা অজ্ঞাত আর 3টে জানা। এই ভাবে সমাধান করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলছি ত্রৈরাসিক পদ্ধতি। এখন দেখো, যদি কয়েকটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি তাহলে ব্যাপারটা ঠিক আরো ক্লিয়ার হবে। পেজ নম্বর 100 পাতায় 1-এর দাগের একটা সমস্যা আছে, যে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 টাকা কিগ্রা দরে এইরকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচ করতেন? দেখো, এখানে ডান দিকে লিখে দেওয়া আছে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। যদি ত্রৈরাসিক পদ্ধতি বলা হয় তাহলে কিন্তু ঐকিক নিয়মে করে ফেললে নম্বর পাওয়া যাবে না। ত্রৈরাসিক বললে কেবলমাত্র ত্রৈরাসিক পদ্ধতিতেই করতে হবে। তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা দেখো, এর আগে যে অঙ্কগুলো আমরা করতাম, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হলো না, একদিকে লিখবো চালের পরিমাণ কিগ্রা, আর একদিকে লিখবো চালের দাম টাকা। তাহলে 15 টাকা, এই 15 কিগ্রা 390 টাকা, 17 কিগ্রা তখন কত?
এখন এই চালের পরিমাণ ও চালের দামের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে আমাদের। এইটা হচ্ছে ত্রৈরাশিকের মূল বিষয়। এখানে দেখো, চালের দাম যদি বাড়ে, চালের পরিমাণ যদি বাড়ে, তাহলে চালের দাম কিন্তু বাড়বে। পরিমাণ বাড়ছে অতএব দাম বাড়ছে, তাহলে চালের পরিমাণ ও দাম পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি চালের পরিমাণের অনুপাত চালের দামের অনুপাতের সঙ্গে সমান। চালের পরিমাণের অনুপাত হচ্ছে 15:17, আর চালের দামের অনুপাত 390, যেটা বের করতে হবে সেটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, মানে এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি 15/17 = 390 জিজ্ঞাসা চিহ্ন। এটাকে কোনাকুনি গুণ করলে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে 15 গণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 17 গণিত 390। তাহলে এখানে বাঁ দিকে যে জিজ্ঞাসা চিহ্নটা বের করছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে চালের দাম। তাহলে চালের দাম সমান 17 গণিত 390/15। এখান থেকে এটা ক্যালকুলেট করে হলো 442 টাকা। তাহলে আরো একটা সমস্যা যদি আমরা একটু দেখি, দেখো, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। ঠিক একই রকম ভাবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লোক সংখ্যা ব্র্যাকেট দিয়ে জন, সময় দিন। 30 জন 15 দিন লেগেছে, 25 জন কতদিন লাগবে জিজ্ঞাসা চিহ্ন। এখন এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। দেখো, লোক সংখ্যা যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে। যত লোক সংখ্যা কমবে সময় বেশি লাগবে, আবার লোক সংখ্যা যদি বাড়ে সময় কম লাগবে। তাহলে দেখো, একটা বাড়লে একটা কমছে, তাহলে এইটাকে আমরা বলি যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তাহলে এখানে লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, বা এটাকে আমরা বলি ব্যস্ত সমানুপাতি। তাহলে এই দুটো অনুপাতের যে কোনো একটাকে আমরা বিপরীত করব। তাহলে প্রথমেরটা ঠিক রাখলাম, 30:25 সমান, তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 30:25, ডান দিকেরটাকে পাল্টে দিলাম, সেটা জিজ্ঞাসা চিহ্ন /15। তাহলে 30/25 সমান জিজ্ঞাসা চিহ্ন /15। এটাকে কোনাকুনি গুণ করে জিজ্ঞাসা চিহ্নটা যেহেতু আমার বের করতে হবে, এটা বাঁ দিকে নিয়ে এলাম, আর 30 গণিত 15 এটাকে ডান দিকে রাখলাম। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন যেটা বেরোবে সেটা হচ্ছে সময় লাগবে সমান 30 গণিত 15/25, এটা কাটাকাটি করে হবে 18 দিন। কত হয়েছে, কত সময়? দেখো, এখানে আরো কয়েকটা সমস্যা একটু আলোচনা করে দিচ্ছি। নসিপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। একই রকমভাবে আমরা গণিতের ভাষায় সমস্যাটি লিখব। একটা হচ্ছে সদস্য সংখ্যা, জন, সময়, দিন। প্রথমে কাজটা করছি 42 জন 24 দিনে, এরপরে 6 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে 42 থেকে 6 বাদ দিলাম, তাহলে এটা হলো 36। সেটা কতদিনে করবে এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা দেখছি সদস্য সংখ্যা যখন কমে যাচ্ছে সময় বাড়ছে,
অর্থাৎ লোক সংখ্যা যত কমাবো সময় তত বেশি লাগবে। তাহলে এটা ঠিক আগের মতোই, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্কযুক্ত, তাহলে ব্যস্তানুপাত। তাহলে এখান থেকে আমরা প্রথমেরটা ঠিক রাখলাম, 42:36 ইকুয়াল টু, পরেরটাকে আমরা পাল্টে দিলাম, সেটা হচ্ছে কি না জিজ্ঞাসা চিহ্ন (24), এটাকে কোনাকুনি গুণ করলাম, তাহলে 36 গণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 42 গণিত 24। তাহলে সময় লাগবে যেটা আমাকে বের করতে হবে সেটা সমান হচ্ছে 42 গণিত 24 বাই 36, কাটাকাটি করে হলো এখানে 24 দিন। তাহলে এই গেল আরেকটা সমাধান। আচ্ছা, এর পরের সমস্যাগুলো একটু এর চেয়ে একটু জটিল টাইপের, মানে আরেকটু কঠিন আর কি। তো এখানে আগে আমরা দুটো করে ফাংশন দেখছিলাম, এখানে আমরা তিনটে করে দেখব। তাহলে একটা সমস্যা নিয়ে আগে শুরু করি। 103 পাতায় 4-এর দাগে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ ছাড়ান। যদি আরো 10 জন লোক 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ ছাড়ান, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? এটাও ত্রৈরাসিক পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তাহলে সমস্যাটাকে আমরা যদি গণিতের ভাষায় লিখি, তাহলে একদিকে লিখব লোক সংখ্যা, জন, কাজের পরিমাণ এটা হচ্ছে অংশ, আর সময় এটা হচ্ছে দিন। এখন 30 জন 3/7 অংশ কাজ এটা 15 দিনে করতে পারে। এবারে দেখো বলছে আরও 10 জন এদের সঙ্গে যোগ দিয়েছে, তাহলে আগে ছিল 30 যুক্ত 10 সমান এখন হয়েছে 40 জন। কাজের পরিমাণ কাজ কতটা বাকি আছে না 1 - 3/7 সমান, এটাকে বিয়োগ করলে হবে 7 - 3 বাই 7 সমান 4/7, এটা একবারে লিখে দিলাম 4/7। আর সময় যেটা লাগবে সেটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দেখো তিনটে ফাংশন হয়েছে। এখানে মূলত দুটো ধাপে অঙ্কটা করতে হবে। সেটা কিরকম না, যেটা জিজ্ঞাসা বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, সেইটার সঙ্গে বাকি দুটোর কি সম্পর্ক সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো প্রথম যদি 1 নম্বর ধাপে বা 1 নম্বরটা দেখি, যে লোক সংখ্যার সঙ্গে সময়ের মাঝখানে কাজের পরিমাণ, এটাকে আমরা যদি ঠিক রাখি বা এটা যদি মনে করো হিসাবের মধ্যে না ধরি, শুধুমাত্র লোক সংখ্যা আর সময়, তাহলে লোক সংখ্যা বাড়লে সময় কমবে, লোক সংখ্যা বাড়লে সময় কমবে, তাহলে লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাতিক। দ্বিতীয়বারে আমরা বলছি যে লোক সংখ্যাটা যদি আমি হিসাবের মধ্যে না রাখি, তাহলে কাজের পরিমাণের সঙ্গে সময় কিরকমের সম্পর্কযুক্ত না, কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে, কাজ যত বেশি বেশি হবে তত করতে বেশি সময় লাগবে, তাহলে কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতিক। তাহলে এখানে সম্পর্কটা কিভাবে লিখব না, প্রথমে যেটা সময়েরটা বাঁদিকে লিখলাম 15 বাই জিজ্ঞাসা চিহ্ন সমান লোক সংখ্যার সঙ্গে ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যার উপরে ছিল 30 আর নিচে ছিল 40, এটা ব্যস্ত সম্পর্ক বলে উপরে লিখলাম 40, নিচে লিখলাম 30, তার মানে এটা পাল্টে গেল। পরেরটা সময়ের সঙ্গে কাজের পরিমাণ সরল সম্পর্কযুক্ত, ওই জন্য মাঝখানে গণিত চিহ্ন দিয়ে এটা 3/7 বাই 4/7,
যেমন লেখা লিখলাম। তাহলে এই 7 7 দুজনকার মধ্যে থেকে কেটে বাদ চলে গেল, তাহলে রইল কত? এটা না 3-এর 4। তাহলে এটাকে কোনাকুনি গুণ করে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে সেটাকে বাঁ দিকে রাখবো। তাহলে এটা কোনাকুনি গুণ করলে হবে 40 গণিত 3 গণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 15 গণিত 30 গণিত 4। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে সময় লাগবে কত না 15 গণিত 30 গণিত 4 বাই নিচে 40 গণিত 3, এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 15 দিন। এরপরে আর একটা অঙ্ক আছে, দেখো একদম শেষের 9-এর দাগেরটা। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে বলছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতকগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? এটাও কিন্তু ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে প্রথমে সমস্যাটা দু একবার পড়ে নেবে, পড়ে নিয়ে গণিতের ভাষায় সেটাকে প্রকাশ করবে। তো গণিতের ভাষায় প্রকাশ করতে গিয়ে আমরা তাহলে কি কি লিখব না, এখানে কাপড়ের পরিমাণ মিটার, সময়, দিন, আর হস্তচালিত তাঁত টি। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যন্ত্রচালিত তাঁতের ফাংশনটা একদম শেষে করব। এটা এই যে 2.1/4 গুণ, এটা এখন ধর্তব্যের মধ্যে রাখার দরকার নেই। তাহলে প্রথমে আমি হিসাবটা করব হস্তচালিত তাঁত দিয়ে। তাহলে 180 মিটার কাপড় 18 দিনে 12টা হস্তচালিত তাঁত বুনতে পারে। এবারে বলছে 2700 মিটার 15 দিনে কটা হস্তচালিত তাঁত লাগবে, এটা জিজ্ঞাসা ছিল। ঠিক আগের মতোই এখানে 3টে ফাংশন এসছে। তাহলে আমরা যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটার সঙ্গে বাকি দুটোর অনুপাতের হিসাবটা আগে করে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে কাপড়ের পরিমাণের সঙ্গে হস্তচালিত তাঁতের কি সম্পর্ক? না, এখানে দেখো কাপড়ের পরিমাণ যত বাড়বে তত তাঁত বেশি লাগবে, মানে কাপড়টা বুনতে বেশি তাঁতের দরকার হবে। তাহলে কাপড়ের পরিমাণ বাড়ছে, হস্তচালিত তাঁতও বাড়ছে। তাহলে কাপড়ের পরিমাণ হস্তচালিত তাঁত পরস্পর সরল সমানুপাতি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কাপড়ের পরিমাণ ঠিক রইল, এবার সময়ের সঙ্গে হস্তচালিত তাঁত, এবার সময় কমছে, তাহলে হস্তচালিত কাপড়ের পরিমাণ ঠিক আছে, তাহলে হস্তচালিত তাঁত বাড়বে। কাপড়টা যেহেতু বেরিয়ে আছে, সময়টা কাপড়টার পরিমাণ ঠিক আছে, সময় যত কমবে তাহলে সেইটাকে ঠিক রাখতে গেলে হস্তচালিত তাঁত আমাকে বাড়াতে হবে। তাহলে সময় কমছে, হস্তচালিত তাঁত বাড়ছে। তাহলে এইটা কি হলো না ব্যস্ত সমানুপাতি। তাহলে ঠিক আগের মতোই সম্পর্কটা কি হবে না 12 বাই জিজ্ঞাসা চিহ্ন সমান, এটা সরল সম্পর্কযুক্ত, ওই জন্য 1080 বাই 2700 যেমন আছে লিখলাম, ইন্টু পরেরটা ব্যস্ত সম্পর্ক, সেই জন্য 15টা আগে লিখলাম, 18টা পরে লিখলাম। তাহলে 15 বাই 18। এটাকেও ঠিক আগের মতো একইভাবে জিজ্ঞাসা চিহ্নটাকে বাঁ দিকে রেখে কোনাকুনি গুণ করলাম। তাহলে হলো 1080 গণিত 15 গণিত জিজ্ঞাসা চিহ্ন সমান 12 গণিত 2700 গণিত 18। অতএব এখানে হস্তচালিত তাঁত যেটা লাগবে জিজ্ঞাসা চিহ্ন যেটা বের করব সেটা সমান হচ্ছে তাহলে 12 গণিত 2700 গণিত 18 বাই 1080 গণিত 15। 0 0 কেটে গেল, তাহলে এখানে এটা ক্যালকুলেট করে দাঁড়ালো 36। তাহলে এই কাজটা যদি আমাকে করতে হয় তাহলে 36টা হস্তচালিত তাঁত লাগবে। কিন্তু আমাকে বলেছে যে একটা যন্ত্রচালিত তাঁত হস্তচালিত তাঁতের 2.1/4 গুণ,
কাজ করে। তাহলে যন্ত্রচালিত তাঁত অনেক কম লাগবে। তাহলে যন্ত্রচালিত তাঁত কতগুলো লাগবে না, হস্তচালিত তাঁত ভাজিত 2/1/4, এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে 36 ভাজিত, এটাকে পূর্ণ ভাঙলে হবে 4 দুগুণে 8 আর 9, 9/4। তাহলে পরের বারে এটা গুণিত আকারে প্রকাশ করলাম, উল্টে গিয়ে হলো 4/9, কাটাকাটি করলে 4 9 36, তার 4 16। তাহলে এখানে আমরা দেখলাম যে যন্ত্রচালিত তাঁত লাগবে 16টি। তাহলে এই মোটামুটি হলো আজকের তোমাদের পাঠ।